অথচ সবাই আমরা স্লোগান দিই মাই কান্ট্রি ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানের বাস্তবতা তো দেখাতে হবে। মুখের স্লোগান তো শুনতেছি 54 বছর ধরে। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে মেধার দিক থেকে ক্লাস 9 থেকে শুরু হয় মেধার স্ক্রুটিনি। কে কোন ডিসিপ্লিনে নিজের ক্যারিয়ারটা, একাডেমিক ক্যারিয়ার বিল্ড আপ করবে তার আগ পর্যন্ত অনেকটা কমন। 9-এ উঠে যারা বিজ্ঞান মনস্ক, অবশ্য আমাদের দেশে একসময় বিজ্ঞান মনস্কতার সংজ্ঞা ছিল যে নাস্তিক, সে হইল বিজ্ঞান মনস্ক। আমি ওইটাকে বিজ্ঞান মনস্ক মনে করি না। আমি মনে করি রিয়েলি সায়েন্টিফিক অ্যাটিচিউড যার থাকবে, সায়েন্সকে জানার, বুঝার এবং নিজের থেকেও কিছু সায়েন্স ক্রিয়েট করার, সেই হইল বিজ্ঞান মনস্ক। তো এরকম যারা ছাত্ররা নিজের ইচ্ছায় তার ক্যারিয়ার সিলেকশন করে না, বা তার ক্যারিয়ার সিলেকশনের জন্য সেই রকম কোনো মেন্টরিং সিস্টেমও আমাদের সমাজে এডুকেশনে নেই। বলে কিছু কিছু ক্ষেত্রে গার্জিয়ানদের ইচ্ছায় তাকে ডিসিপ্লিন বা সাবজেক্ট সিলেকশন করতে হয়। এখানে অনেকে মাস পেতে গিয়ে আবার খেয়ে হারিয়ে ফেলে, তখন সেখান থেকে রিভার্ট করে, ওইটা কন্টিনিউ করতে পারে। আর কেউ কেউ পারে। তো এই সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করবেন তাদের মধ্যে কার্যত মোটা দাগে 3টা ভাগে আমরা বিভক্ত হয়েছি। একদল প্রকৌশলের দিকে, আরেক দল চিকিৎসা বিজ্ঞানের দিকে, আরেক দল আমরা এগ্রিকালচারের দিকে। বাংলাদেশে পারসিভেবল ট্রুথ যে আমাদের মধ্যে যারা মেধায় মননে একটু বেশি অ্যাডভান্স থাকেন তারা প্রকৌশলের দিকে যান, এটা আমি স্বীকার করছি। এরপরে চিকিৎসা, কৃষির দিকে আমরা যাই। কিন্তু আমরা যদি সমাজের বিদ্যমান বাস্তবতার দিকে দেখি, তাহলে ওই যারা সর্বোচ্চ মেধার আল্লাহ তাআলা নিয়ামত যাদেরকে দান করলেন, তাদের কাছ থেকে সমাজ কতটুকু পেয়েছে। এখানে আমরা যারা আছি অনেকের বয়স এটুকু হয়তো বা ছিল যে পাকিস্তানের শেষ অংশটা দেখার সুযোগ হয়েছে। অনেকের কেন বেশিরভাগের তখন জন্মই হয়নি, আমার যতটুকু দৃষ্টি পড়তেছে। বেশিরভাগের জন্ম হলো আফটার লিবারেশন, কাজে ওই চ্যাপ্টারটা তারা দেখে। আবার একটা অংশ আমরা এখানে আছি যারা বিলো 40, তারা স্বাধীনতা উত্তর বাংলাদেশকেও বোঝার সুযোগ আমরা পাই। ভাঙ্গা গড়া অস্থিরতার ভিতর দিয়ে আমাদের এই সমাজ এগিয়ে চলছে। আমাদের এখানে গড়ার চাইতে ভাঙ্গার প্রবণতা বেশি, দেওয়ার চাইতে লুটের মানসিকতা বেশি, উদারতার চাইতে সংকীর্ণতা এখানে বেশি, ভালোবাসার চাইতে প্রতিহিংসা এখানে বিজয়ী। এবং গোটা সমাজটাকে টুকরা টুকরা করে বেস্টেড কোয়ার্টার কিভাবে তাদের ইন্টারেস্টটা এখান থেকে তুলে নিতে পারে, সেই রকম একটা বেপরোয়া কালচার আমাদের দেশে গড়ে উঠেছে। এখান থেকে অল্প দূরে সংসদ ভবন। দেশে 91 সালে সরকার এসে পার্লামেন্টারি ডেমোক্রেসি শুরু করেছে, সংসদীয় গণতন্ত্র। এর মূলমন্ত্র হচ্ছে দেশের সকল মৌলিক কৌশলপত্র এখান থেকে তৈরি হবে। গুড গভর্নেন্সের জন্য বেটার ল এখানে তৈরি হবে। ব্ল্যাক অ্যান্ড গ্রে ল যেগুলো আছে এগুলো এখান থেকে হোয়াইট ওয়াশ হবে। কিন্তু বাস্তবতা কি তাই? জাস্ট গতকালকের ইভেন্টসগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। দুর্ভাগ্য, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমি একজন নবীন সদস্য। এবারকার সংসদে নির্বাচিত হওয়ার আগে কোনোদিন সংসদ গ্যালারিও আমি দেখার
চিন্তাও করি নাই, চেষ্টাও করি। এখানে 20%-এর কাছাকাছি সদস্য আছেন যারা অতীতে সংসদ সদস্য ছিলেন, বাকিরা সকল নতুন। আমরা বলেছিলাম যে এখানে রাজনীতির সুস্থ হেলদি প্র্যাকটিস হোক, নট আনহেলদি। এখানে আমরা যে বসি, আমরা যে ঢুকি, আমরা যে বের হই, এর প্রত্যেকটার পিছনে জনগণের রেভিনিউ জড়িত, জনগণের ট্যাক্সের টাকা জড়িত। প্রত্যেকটি মিনিটের জন্য এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, হাজার হাজার। সুতরাং জনগণের ট্যাক্সের টাকা জনস্বার্থের বাইরে গিয়ে সামান্য একটা কিছু করে এখানে নষ্ট করার অধিকার জনগণ কাউকে দেয়নি। আমরা যেন এর চর্চাটা এখানে শুরু করতে পারি, অতীতে হোক না হোক। অতীতে হয় নাই এটা কোনো এক্সাম্পল না, এখন হবে, এটাই হবে এক্সাম্পল। আমি বলবো না যে সব আশাই বিফলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত খুব ভালো কিছু করা সম্ভব হয়নি। যদি 1 মাস 1.5 মাসের এই শিশু, হয়তো সামনে আমরা ভালো কিছু আশা করি, আল্লাহ ভালো জানে। কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু এখান থেকে ডেলিভারি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। জ্বালানি বা এনার্জি এমন একটি জিনিস যেটা সমাজকে এনার্জি যোগায়। জ্বালানি ছাড়া সমাজের কোনো চাকাই চলবে না, সব অচল। ডক্টর মিজান সাহেব বলেছেন এই জ্বালানির একটা অংশ আমরা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করি, সবটা না। আমাদের নিজেদের ইন্ডিজিনাস জেনারেশনও আছে, বিশেষ করে পেট্রোল এবং অক্টেনের ক্ষেত্রে এটা মোর দেন 50% কভার। আবার আমরা ব্লু ইকোনমির কথা শুনি, কিন্তু ব্লু ইকোনমিতে আমাদের কয়েকটা জাহাজ চলে আর কয়েকটা মাছ তুলে আনি, এর বাইরে কিছু না। আল্লাহ তাআলা অপুরন্ত সম্পদ রেখেছেন, মিনারেল রিসোর্সেস, আমরা সেগুলো তুলে আনতে পারছি না। আমাদের সীমাবদ্ধতাটা কোথায়? 2টা জায়গায়। একটা হইলো স্বাধীন দেশের স্বাধীন মানসিকতা যেটা থাকা দরকার, নাগরিক এবং দেশ পরিচালনায় যারা আছেন, প্রথমে এটার অভাব। এইটার কারণে নিজেদেরকে আমরা এখন প্র্যাকটিসে আনতে হবে। সেই প্র্যাকটিসটা শুরুই হয়। ইভেন দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তারও ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। তাদের এক্সপার্টাইজটা আমরা কেন, তাদের স্কিলটা কেন আমরা ডেভেলপ করছি না? আবার তাদের সাথে যখন ইন্টিমেট অ্যাটমসফিয়ারে কথা বলার সুযোগ হয়, তখন বলা হয় যে আমাদেরকে তো ফ্রোজেন করে রাখা হয়েছে, যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে না। এটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানেই বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, এটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আরেকদিকে পরনির্ভরশীলতার জিঞ্জির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না, কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন
সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে, শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এবং এটাও বলা হয় যে আগের থেকে তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল, ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়াই দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, তো চাহিদাটা পূরণ করবে কখন? যাওয়া আসা আপনারাও করেন, আমরাও করি। আমি রাত্রে 3টার দিকে একবার এই শহরে ঘুরালাম, ভাবলাম যে দিনের বেলা বোধহয় এই কিউগুলা হয়, গাড়ি ঘোড়া মোটর বাইক এগুলা, দেখি রাতের দৃশ্যটা কি শেষ সাথে কি দেখি সেম সিমিলার। ওখানে শুধু মোটরসাইকেল একটু কম দেখলাম, কিন্তু গাড়ির কোনো অভাব দেখলাম না। কিলোমিটার্স আফটার কিলোমিটার্স একের পিছনে আরেকজন লাইন দিয়ে দাঁড়ায় আছে স্টিল। মাঝে মাঝে লুক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে ফুটের জোর আছে বলে এগুলা হচ্ছে। মরার উপরে খাড়ার ঘা, বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে, বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলাকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। কৃষিতে 18% ডিমান্ড। আমাদের ডক্টর মিজান সাহেব তার এখানে যে কৌশলপত্র তিনি পেশ করেছেন, বলেছেন যে এটাকে অগ্রাধিকার দেওয়া। আসলে একটা সমাজ চলতে হলে 3টা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখনো, এটা পাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। এগ্রো বেসড ইন্ডাস্ট্রির পরেই আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে, মানসম্মতভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাইলে এই দুইটার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের 3টাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে, কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানেন। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D, রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয়, তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তো বা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরে, আমরা বাকি সেক্টরগুলোতে এটা দেখি না। এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদান বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। খাদ্য সম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলোর কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি?
আমাদের কতটুকু? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ং সম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল, মানুষকে ধোঁকা দেওয়া এগুলা বলে। এই চালও আমাদেরকে লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোন প্রোডাকশনই নাই। অথচ বড় করাই বলতেছে খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে আলহামদুলিল্লাহ, তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা তাদের তো পানির প্রয়োজন হয়, তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হবে। এখন সেই জ্বালানির কেইন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগিয়ে রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢুকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে, তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে, ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে, যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে, তাহলে সেখানে আমাদের অবস্থা কি? সেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের কোনো বাফার স্টক নেই। যা বলা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এটা সঠিক না। এটা ওই বিবিএস এর ডাটা। আমি কয়েকদিন একটা ব্যাংকের বোর্ডে বসার সুযোগ পেয়েছিলাম, 6 বছর। এই ব্যাংকের সুবাদে অন্যান্য ব্যাংকগুলোর সাথেও আমাদের যাতায়াত ছিল। অ্যানুয়াল ব্যালেন্স শিট যখন তৈরি হবে, তখন তৎপরতা ব্যাংকগুলোতে বেড়ে যেত। কিভাবে ডিভিডেন্ড আছে এটা শো করা যায়, প্রফিট বাস্তবে নাই কিন্তু এখন জেনারেট করতে হবে কাগজে। এটাকে টপ ড্রেসিং বলা হয়। সেই টপ ড্রেসিং করে ডিভিডেন্ড দেওয়া হতো। কাজের গরু কেতাবে আছে, মাঠে নেই। এবং ডিভিডেন্ড ডিক্লারেশন করে বলা হতো এটা স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ থাকলে না ক্যাশ দিবে। তো যদি লাভ হইল তাইলে ক্যাশ দিতে অসুবিধা কোথায়? আমার লাভের টাকা গেল কই? সেই লাভ তো শেয়ার হোল্ডাররা পাবে। তো ওই রকম আমাদের গুজামিল দিয়ে সবকিছুই চলছে। এর মধ্যে তো ব্যাংকিং খাত একেবারেই লুটে পুটে খেয়ে দিয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এইগুলাকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলো পাস করা ট্রান্সপারেন্সির জন্য। বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন, যেটা, কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। তো রক্ত জ্বলল, জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশে, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো। তার জবাব কি? এই জবাব কে দিবে? রাজনীতিবিদদেরকে জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে।
এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উলটপালট। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার এই মাটির প্রত্যেকটি ধুলাকণার জন্য। আমরা সেই পরিবেশ যেদিন গড়তে পারবো সেই দিন আর এই ধরনের সেমিনারের প্রয়োজন পড়বে না। সমাজ চলবে একটা নীতিমালার মধ্য দিয়ে। এখন সমাজ চলছে গুজামিলের মধ্য দিয়ে। চমৎকার শুনি ইলেকশনের আগে আমরা বিল্ড আপ করবো মেরিটোক্রেটিক সোসাইটি, নট পলিটোক্রেটিক সোসাইটি। বাট জাস্ট আফটার ইলেকশন আমরা বলি যে এটা কখন জানি কোথায় বলেছিলাম নাকি, মনে পড়ে না তো। আমাদের ভাবটা হয়ে যায় এরকম, পুরো ফাংশনটা চলে যায় তখন পলিটোক্রেসির করে। আজকে এখানে দাঁড়িয়েও কৃষিবিদ ফোরামের আমাদের ভাই বলেছেন বিসিবির মতো এটাকেও এখানেও কু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কি দরকার রে ভাই, এখানে কু করতে হবে কেন? এখানে তো সব মেরিটোরিয়াস মানুষগুলো আছেন, এখানে মেরিট দিয়ে জাতিকে কন্ট্রিবিউট করে। এখানে নেতৃত্ব জোর করে দখল করে এগুলাকে ধ্বংস করতে হবে কেন? যার সেই যোগ্যতা আছে, সে যে দলের হোক, যে ধর্মের হোক, এমনকি কোন দলের সে না হোক, সে তো এই দেশের নাগরিক। তার মেরিটকে কনসিডারেশনে উপযুক্ত লোকটাকে উপযুক্ত জায়গায় বসাই দিই। এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। একটা সরকার যদি সাকসেসফুল হতে চায় তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ স্বাধীনতার সুফল লাভ করতে পারবে ইম্পসিবল। এই বারবার কড়াইতে জীবন্ত মাছ, এটাকে বাছা করা হচ্ছে, লাভ দিবে, বাঁচার জন্য পড়ে যাবে চুলার মধ্যে। আমাদের অবস্থা তাই হচ্ছে। আমরা বাঁচার জন্য লাভ দিচ্ছি, পড়ে যাচ্ছি আমরা চুলার মধ্যে। এখান থেকে আমাদেরকে ইনশাল্লাহ বের হয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নিই। পাপ তো বাপকেও ছাড়ে না। ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট লুকিং গ্লাস অথবা স্পেকটাকল থাকে না, তখন স্টিলের গ্লাস এখানে পড়ে যায়। এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্স গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটে। কোন বিদেশি ঋণ আর সহায়তায় জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারবে না। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা যেন আমরা ভুলে না যাই। সমাজের যার যেখানে যতটুকু গুরুত্ব পাওয়া উচিত তাকে ততটুকুই দিতে হবে। কৃষি আমাদের প্রধান, কৃষি আমাদের দ্বিতীয়, কৃষি আমাদের তৃতীয়, এরপরে অন্যগুলা। এখানে যারা আজকে আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলার দেওয়া এই মেধা, আমরা এটা কোনো জায়গা থেকে কিনে আনি নাই, আমাদের বাপ দাদারাও কিনে আনে নাই। আল্লাহ দান করেছেন আমাদের স্কালের ভিতরে মেধা। এই মগজটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমাকে না দিয়ে আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকে দিতে পারতেন, আপনাকে না দিয়ে অন্য কাউকে আল্লাহ এটা দিতে পারতেন। আল্লাহ তাআলা ময়দানে হাশরে সেই সমস্ত লোককেই তার ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দেবেন যারা তার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ মুখে তার প্রশংসা করা, কাজে তা বাস্তবায়ন করা। আমরা অন্তর দিয়ে প্রশংসাও করব আল্লাহ তাআলার, হামদ করব, এবং কাজের মাধ্যমেও আমার এই মেধার কাছে
আমার নিজের, আমার পরিবারের, আমার জাতির যে পাওনাটুকু আছে সেটা সর্বোচ্চটা আমরা পরিশোধ করার চেষ্টা করব। যদি এইভাবে করি, হাসরের দিন দুই দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা দল চমকানো চেহারা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদের জন্য হিসাবটা খুব সহজ করে দেবেন, কারণ আল্লাহ আলিমুল গায়ব আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অদৃশ্যের খবর একমাত্র তিনিই রাখেন, আর সমস্ত সৃষ্টির অন্তরের খবরটাও শুধু তিনি রাখেন। এটা জানেন। ভালো ছাত্র আপনারা ডিল করেন, ভাইবার টেবিলে আসলে ওকে বেশি কষ্ট দেওয়া হয় না, তাকে সাধারণ কোনো প্রশ্নও করা হয় না, বরঞ্চ তাকে ভালো কিছু দিতে হলে দুই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেনের আনসার তার কাছ থেকে আপনারা এক্সপেক্ট করেন। যখন সে দিয়ে দেয়, গুড বাই, যাও, গুড লাক, আপনি ডিসাইড করে ফেলেছেন যে তাকে ভালো কিছু দিবেন। আল্লাহ তাআলাও হাসরের দিন এই মানুষগুলোর খুব সহজ, খুব সংক্ষিপ্ত বিচার করে বলবেন, যাও, তোমার এই অ্যাওয়ার্ডের দিকে আগায় যাও, দিস ডেস্টিনেশন ফর ইউ, দিস ইজ জান্নাহ। আরেক দল মানুষ এর আগে হাঁটু গেড়ে আল্লাহর সামনে বসবে, কালামে হাকিমের ভাষা, দুলামলিন চেহারা নেই। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না তার রহমতের নজর। এরা নিজেকে নিজে সেদিন ধিক্কার দেবে, তাদের অপকর্মগুলা রিলে ভাসতে থাকবে, ভয়ে ঘামতে থাকবে। সেই কিয়ামতের ময়দানে কারো হাঁটুর টাকনো পর্যন্ত, কারো তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক বরাবর নিজের ঘামে সে ডুবতে থাকে। এই মানুষ আল্লাহ তাদেরকে অপদস্থ করে জাহান্নামের দিকে পাঠাবেন। আজকে এখানে আয়াত তেলাওয়াত হয়েছে, জাহান্নামের পাহারাদার খাজানায়ে জাহান্নাম জিজ্ঞেস করবেন, কিরে, তোমাদের কাছে আল্লাহর কোনো সতর্ককারী যায়নি, কোনো কিতাব নাজিল হয়নি? হ্যাঁ, গিয়েছিল। তোমরা কি করেছো? বলবো যে কাউকে আমরা মিথ্যুক বলেছি, আর কাউকে আমরা এড়িয়ে চলেছি। তখন তাদেরকে বলা হবে, যাও, ঢুকো, এখানেই থাকো চিরকাল, উঠতে থাকো, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুন, এর ভিতরে দৌড়াদৌড়ি চলবে তাদের। আল্লাহ মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহ সেদিন যাকে সম্মান দেবেন সে চিরস্থায়ীভাবে সম্মানিত হবে, আর আল্লাহ সেদিন যার সম্মান কেড়ে নেবেন, দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, সেদিন সে চিরদিনের জন্য অপদস্থ হয়ে থাকবে। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যদি অন্য কিছু মনস্থ করেন যে কিছুদিন জাহান্নামে শাস্তি দেওয়ার পরে কাউকে মুক্তি দেবেন, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তাকে যেতে হবে সেই ডেস্টিনেশন। তা আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হই, তাহলে এই দেশটা আলহামদুলিল্লাহ ভালো দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, তার দায়িত্ব পালন করে, আল্লাহকে ভালোবেসে তার দায়িত্ব পালন করে, ভয়, তামা ও খাওফুন, আশা এবং ভয়, এই দুইটার মধ্যে যদি আমাদের জীবনটা পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে। আমি সরকারকে অনুরোধ করব, ডিমান্ড ম্যানেজমেন্টটাকে আপনারা স্বচ্ছ করুন, বাফার স্টক অগ্রাধিকার দিয়ে গড়ে তুলুন, মিনিমাম 60 থেকে 90 দিনের মজুদ আমাদেরকে রক্ষা করতে হবে, এবং সিন্ডিকেশন ভেঙে দিয়ে অল্টারনেট এনার্জি জেনারেশনের কাজটাকে শর্ট, মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে বিল্ড আপ করুন। তাহলে জাতি শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করবে, আমরা সবাই সহযোগিতা করব। কিন্তু একই সিন্ডিকেশনের পথে, ধ্বংসের পথে, ফ্যাসিজমের পথে, গায়ের জোরের পথে যদি হাঁটা হয়, তাহলে আমাদের কমিটমেন্ট হচ্ছে আল্লাহর দেওয়া তামাম শক্তি দিয়ে আমরা পথে বাধা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ, এবং এই গতি ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই আয়োজন সফল হোক, জাতির জন্য কল্যাণকর হোক, এই বার্তা যারা বুঝার তারা সঠিকভাবে বুঝুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করে আবারও আমার পক্ষ থেকে ক্ষমা আছে এই আয়োজনের সৌন্দর্য হানি ঘটানোর জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।